দুই করতে বললাম। সাতের দুইতে আমাদের কি বলছে দেখি বলতো, 1 1 2 2 বিন্দু। তাহলে 1 1 একটা বিন্দু বলে দেওয়া আছে, 2 2 একটা বিন্দু বলে দেওয়া আছে। তারপর ব্যাসার্ধ কত বলছে? ব্যাসার্ধ 1 বলে দিচ্ছে। তাহলে এমন যদি হয় আমাদের, তাহলে আমরা কোনটাকে x - h হোল স্কয়ার এটা দিয়ে করলে ভালো হয়। হ্যাঁ, ভেরি গুড। ধরি 1 বা বৃত্তটির সমীকরণ লিখি। ধরি বৃত্তটির সমীকরণ কি হবে? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল, ব্যাসার্ধ আমাদের 1 দেওয়া আছে, 1 স্কয়ার করলে 1 পাবো। ঠিক আছে, সরাসরি করে ফেললাম আর কি, চলো কম ধরার জন্য। এটাকে নাম্বার 1 সমীকরণ বললাম। এবার কি লিখব? 1 নং রেখাটি 1,1 বিন্দুগামী। 1 নং রেখাটি 1,1 বিন্দুগামী। তাহলে আমরা যদি এখানে 1,1 বসে 1 - h হোল স্কয়ার প্লাস 1 - k হোল স্কয়ার ইকুয়াল 1, একটু ক্যালকুলেশন করতে হবে। 1 - 2h প্লাস h স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র করব। 1 - 2k প্লাস k স্কয়ার ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা এটা করে নিই, পুরো ক্যালকুলেশন করলে h স্কয়ার প্লাস k স্কয়ার, h স্কয়ার গেল, k স্কয়ার গেল, -2h -2k প্লাস 1 ইকুয়াল 0। এইটা একটা আমার সমীকরণ চলে আসলো। তারপরে আবার একদম রেখাটি লিখছি আমি, এটা বৃত্তটি হবে স্যার, সরি। হ্যাঁ, একদম বৃত্তটি 1 1 বিন্দুগামী, এটা একবার দিলাম। আবার কত বিন্দুগামী স্যার? এটা 2 2 বিন্দুগামী। আবার 2 2 বিন্দুগামী হচ্ছে। তাহলে আমরা কি করব? 2 - h হোল স্কয়ার 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু 1। হ্যাঁ, একই সার্কেল। বৃত্তটা 1 1 এবং 2 2 বিন্দুগামী না, তো বৃত্তের সমীকরণ ধরলাম। 1 1 বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণের উপর এই বিন্দুটা বসাই দিতে পারবো। 2 2 বিন্দুগামী হলেও বসাই দিতে পারবো। বসায় দুইটা সমীকরণ বের করে নিয়ে আসছি। দুইটা h, বুঝি নাই, দুইটা থেকে আমরা যেটা h কে সমীকরণ পাচ্ছি, h কে মানগুলো বের করে ফেলতে পারলে এই দুইটা মিলায়ে তখন এখানে বসাই দিব, সমীকরণ চলে আসবে বৃত্তের। এগুলো তার বৃত্তের সমীকরণ না, এগুলো হচ্ছে h কে অজানাগুলোর সমীকরণ, বুঝছেন? তাহলে 4 - 4h প্লাস h স্কয়ার প্লাস 4 - 4k প্লাস k স্কয়ার ইকুয়াল 1। তাহলে স্যার আমাদের এখানে কি আসে? h স্কয়ার প্লাস k স্কয়ার -4h -4k প্লাস, এখানে 8 আছে, 8 থেকে যদি 1 চলে যায়, জিরো। এটা আসে। এমন সমীকরণ যদি আমাদের থাকে, আমরা কিভাবে সলভ করব? স্যার দুইটাই দ্বিঘাত এরকম যদি থাকে, এগুলো সলভ করার প্রসেসটা একটু আজকে দেখে নেন। সবাই একটু দেখেন স্যার, সবাই একটু দেখেন এরকম সমীকরণ কিভাবে সলভ করতে হয়। এরকম সমীকরণ, সরি, এটা সমীকরণ নাম্বার 2 হবে, এটা সমীকরণ নাম্বার 3 হবে স্যার। এটা 2, এটা 3। তাহলে 2 এবং 3 একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে দেখো স্যার, h স্কয়ার k স্কয়ার চলে যাবে না স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা 2 থেকে 3 ম্যানেজ করব। অনেক সময় একেবারে সহজ হয়ে যায়, যেমন গতদিন একেবারে সহজ হয়ে গেছিল ক্যালকুলেশন। এখানে তা হবে না, কিন্তু আমরা বিয়োগ করে দেখি স্যার। h স্কয়ার k স্কয়ার চলে যাবে, -2h থেকে যদি -4h যায়, মাইনাসটা প্লাস হয়ে যাবে না স্যার?
না না, এটাতেই সুবিধা হচ্ছে, এটা প্লাস হইলেও সুবিধা হবে আমার জন্য। সো -2h থেকে যদি -4h বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, +4h - 2h, তাহলে থাকবে কি 2h। সেমভাবে +4k - 2k, তাহলে থাকবে হচ্ছে +2k। তারপর এটা মাইনাস হয়ে যাবে, 1 থেকে যদি 7 মাইনাস করি তাহলে -6 থাকে। ক্লিয়ার? 1 থেকে 7 মাইনাস করলে -6 থাকে। তো এই কাজটাতে আমরা এরপরে করব কি, 2 দিয়ে ভাগ করে দাও, h + k = 3 চলে আসে, h + k - 3 = 0 লিখো। এরপরে আমরা সরাসরি লিখতে পারি h = 3 - k, এইটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এই h এর ভ্যালু এইবারে যে কোনো একটা সমীকরণ তুমি বসায় দিলে h রিপ্লেস হয়ে যাবে, পুরোটা k এর সমীকরণ চলে আসবে। ঠিক আছে না স্যার? এবারে আমরা এবারের অংশটাতে আমরা কি করতেছি দেখো, 4 2 হতে এখানে h এর জায়গায় জায়গায় আমরা মান বসাই দিব। h এর জায়গায় বসাবো হচ্ছে কি 3 - k হোল স্কোয়ার, তারপর k টা k থেকে যাবে স্যার k স্কোয়ার প্লাস -2h আছে, তো -2h থাকলে প্লাস হবে না, এখানে মাইনাস হবে 2 3 - k। এরপরে -2k, তাহলে সমস্যা নেই, -2k + 1 = 0। জাস্ট আমরা h এর জায়গায় 3 - k বসিয়ে দিলাম, তাতে আমাদের সুবিধা হলো কি 9 6k + k স্কোয়ার, সবগুলা k এর মাধ্যমে চলে আসছে, k স্কোয়ার - 6 + 2k -2k + 1 = 0। এই যে 2k চলে গেল স্যার, k স্কোয়ার হলো কয়টা, দুটা, তাহলে আমাদের দুটো k স্কোয়ার আসছে। আমরা উচ্চঘাত থেকে কমাই আনবো, সবচেয়ে বেশি আছে তোমার k স্কোয়ারগুলোকে আগে নিয়ে আসছি, তারপরে সেকেন্ডে আমরা এক ঘাতে নিয়ে আসছি -6k, তাহলে k স্কোয়ারগুলো চলে গেছে, -6k হয়েছে। তারপর 9 থেকে যদি 6 যায়, 9 আর 1 10 হয়, 10 থেকে 6 গেলে +4 থাকে। পরের লাইনে লিখলে k স্কোয়ার - 3k + 2 = 0। এটাকে সলভ করলে k এর ভ্যালু কি আসে, k এর ভ্যালু কি আসে, একটা আসে 1, একটা আসে 2। k এর ভ্যালু একটা আসবে সলভ করলে 1, আর একটা আসবে 2। তুলে ফেলো তোমরা। আচ্ছা লিখছো স্যার, তোলা হয়ে গেছে। কে তোমরা পেয়ে গেলা, কে থেকে তোমরা এইচ বের করতে পারবে না, এখানে কে বসাই দিলে এখানে এইচ বের হয়ে যাবে, এইচ কি চলে আসলে এখানে বসাই দিয়ে সমীকরণ পেয়ে যাবো বৃত্তের। আমার কি আর করানোর দরকার আছে? বৃত্তের সমীকরণ তোমরা বের করে ফেলতে পারছো। তো তাহলে এই ক্যালকুলেশনটা একটা সার্টেন তোমাকে মুখস্থ রাখতে হবে, পার্ট মুখস্থ রাখতে হবে। আমরা সমীকরণ ধরে নিলাম, বিন্দুগুলো বসিয়ে দিলাম, সমীকরণ ধরার সময় ব্যাসার্ধ ছিল, এইটা ব্যাসার্ধ দিয়ে থাকার কারণে আমরা এইভাবে করছি। বেসিক্যালি এখানে 1 স্কোয়ার ছিল, 1 স্কোয়ার করলে 1ই থাকে। কি না, এইচ কে এর দুইটা করে মান আসতেছে, এইচ কে এর দুইটা করে মান আসতেছে। হ্যাঁ, বৃত্তের সমীকরণ দুইটা হবে, বৃত্তের দুইটা সমীকরণ, এই শর্তে দুইটা সমীকরণ সম্ভব।
বুঝতে পারছো আমার কথা? এই শর্তে দুটা বৃত্ত সম্ভব। তাহলে এইচ কে এর মান 1 এর জন্য এইচ এর একটা মান পাবা, সেটা একটা পেয়ার। কে এর মান 2 এর জন্য এইচ এর আরো একটা মান পাবা, সেটা আরেকটা পেয়ার। এই দুই জোড়া নিয়ে তোমরা দুইটা সমীকরণ মেক করবা, করে দেখাবা যে এই দুটো বৃত্তই হচ্ছে এই শর্তগুলো ফিল আপ করে। এবং তোমরা বাস্তবে যদি দেখো স্যার, একটা পয়েন্ট হচ্ছে 1, একটা পয়েন্ট হচ্ছে 2 2, একটা 1 1, একটা 2 2। আমরা যদি এদেরকে আঁকি, মার্কেটগুলো করতে, এ দেখো, আমরা যদি এদিকে আঁকি, এদিকে একটু সবাই খেয়াল করো, এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে 1 রেডিয়াসের, ধরো এরকম একটা সার্কেল আমরা আঁকলাম, রেডিয়াস আমাদের 1, ঠিক আছে? কোন দুইটা পয়েন্ট দিয়ে গেছে? ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এবারে আমরা করব কি স্যার, আরও একটা বৃত্ত আঁকবো যারা এই দুইটা দিয়ে গেছে। সো তখন দেখা যাবে কি এই যে এমনি রেডিয়াস, যদি আমার এই বৃত্তটা বড় হয়ে গেছে, কিন্তু এই দেখো, বুঝছো স্যার? এরও রেডিয়াস আমাদের কত? 1। তো রেডিয়াস 1 এবং পয়েন্টগুলো দিয়ে গেছে, এরকম দুটো বৃত্ত আসলে বাস্তবে সম্ভব। এটা আমরা গ্রাফিক্যালিও দেখলাম এবং ম্যাথমেটিক্যালি আসছে, মানে অবশ্যই সত্য। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? না না, করা যেত না। বৃত্তগুলো সমীকরণ বের করতেছি আমরা। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন কি জিজ্ঞেস করছেন আপনি। না না, সেটা বলতেছি না। এইটা তো তোমাকে আগে থেকে সমীকরণ দেওয়া থাকলে, আমাকে সমীকরণ আগে থেকে দেওয়া আছে, এটা তো বললাম যে বাসায় গিয়ে চিন্তা করছো কোন আমাকে দেওয়া কোনটা আছে, বের কোনটা করতে হবে। ভালো, এই ধরনের প্রশ্ন আসলে ভালো, ভেরি গুড। বাসায় বসে চিন্তা করবেন, তারপরে আবার যদি কোনো কনফিউশন থাকে বলবেন। হাসা কি পাইলে আমি বুঝলাম না। ভালো প্রশ্ন করছে ভাই, বাস্তব কনফিউশন হইতে পারে এটা, কিন্তু হঠাৎ করে 1 মিনিটের মতো যদি এখন চিন্তা করে, আমি সারাদিন তাকে বললেও হচ্ছে চিন্তা করে বের করতে পারবে না। হ্যাঁ, ওকে। এই শোনো বাচ্চারা, আমাদের নেক্সট প্রবলেম 7-এর মধ্যে 7-এর 3 নম্বর প্রশ্নটা তোমরা পারবে কিনা দেখো তো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, যাদের ব্যাসার্ধ 5 একক, সো এই প্রশ্নটা একটু চল আমরা করি। 7-এর 3, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 7-এর 3 কি বলছে দেখি বলো তো স্যার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 একক। আর কি বলছে স্যার? হ্যাঁ, মূলবিন্দু থেকে 2 একক দূরে, মূলবিন্দু থেকে 1 একক 2 একক দূরে এই একটা বিন্দু আছে, মূলবিন্দু থেকে 1 একক 2 একক এই আরেকটা বিন্দু আছে, ঠিক কিনা স্যার? এটাকে আমরা -2,0 বলতেছি, এটাকে আমরা 2,0 বলতেছি। আমি কি কথা ঠিক বলছি না ভুল বলছি স্যার? মূলবিন্দু থেকে 1 অক্ষের উপরে 2 একক দূরে কয়টা বিন্দু পাওয়া যায়? একটা ডানে, একটা বামে। ডানে যদি যায় ধনাত্মক, বামে গেলে ঋণাত্মক। মূলবিন্দু থেকে এই, তাহলে এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, আমাদের এই দুটা বিন্দুকে যারা ছেদ করে যায় বা যেই বৃত্তটা ছেদ করে যায় তার সমীকরণ আমাকে বের করতে বলছে, ঠিক না স্যার? ওকে, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে ছেদ করে আমার চলে গেছে এমন একটা বৃত্ত আমাকে কনসিডার করতে হবে। এই একটা বৃত্ত, ঠিক কিনা? কিন্তু বাস্তবে কিন্তু জানো এখানে কিন্তু দুইটা বৃত্ত আসবে। কেন? ওই যে আবার আগের মতো এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। হ্যাঁ দিলাম তো, ওই পাশে একটা দিলাম তো, ডানে একটা দিলাম। বুঝি নাই। হ্যাঁ, ছেদাংশ দিয়ে তো করবো না। তোমাকে কি বলছে প্রশ্নটা একটু পড়ো, তুমি প্রশ্নটা বলে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু থেকে 2 একক দূরে, মূল বিন্দু থেকে 2 একক দূরে। কার থেকে দূরত্ব? মূল বিন্দু থেকে দূরত্ব। এক অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে মূল বিন্দু থেকে 2 একক দূরত্ব তো ভাই এক অক্ষের দুইটা বিন্দুই আছে। হ্যাঁ, সবই আমার জন্য সহজ করে দিছে বলে।
হ্যাঁ পুরোটাই তাহলে এক অক্ষ, এই এক অক্ষকে তাহলে একবার এদিকে পারবে একবার এদিকে পারবে, আর সুযোগ আছে স্যার? এক অক্ষ তো পাশ আছেই দুইটা, তো দুই পাশ থেকে দুইটা বিন্দু ছেদ করছে। বুঝছে ব্যাপারটা নাকি বুঝো নাই? কোনো কোয়েশ্চেন আছে স্যার? না, তাহলে এখানে সার্কেল কটাইতে পারে, এখানেও সেম দুইটা হতে পারে, কারণ রেডিয়াস বলছে। আমাকে সেন্টার ফিক্স করে না দিলে, বাচ্চারা ভালো মতো বুঝো, সেন্টার ফিক্স করে না দিলে তাহলে বিন্দুগামী হইলে দুইটা সার্কেল আসতে পারে। তো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, কোন সময় কি আসে, এখানে দুইটা আসতে পারে স্যার। তো এখন আমাদের করতে হবে কি, রেডিয়াস 5, এই বিন্দু আর এই বিন্দু, এটাকে স্যার আমরা গত অঙ্কটা লাস্ট অঙ্কটা যেভাবে করছি সেভাবেও চাইলে করতে পারি, পারি কিনা স্যার? অবশ্যই পারি, কিন্তু তার চেয়েও সহজ একটা পদ্ধতি আছে, তার চেয়েও সহজ একটা পদ্ধতি আমাদের এখানে আছে। তো সেটা হচ্ছে জিএফসির মাধ্যমে যদি আমরা করি, জিএফসি এর মাধ্যমে যদি আমরা করি তাহলে এখানে ছোটোখাটো ইয়াতেই করে ফেলতে পারবো। চলো স্যার আমরা একটু দেখার চেষ্টা করি যে জিএফসি এর মাধ্যমে কিভাবে করা যায়। তো আমরা এখানে বলতে পারবো কি, সমাধান সলিউশন যাচ্ছে, দেখো সলিউশন x অক্ষকে -2,0 বৃত্তটি x অক্ষকে -2,0 ও 2,0 বিন্দুতে ছেদ করে। সুতরাং x অক্ষ হতে এক মিনিট দাঁড়াও, আগে মনে হয় আমরা বৃত্তটাকে ধরে নিলে ভালো হইতো, সমীকরণটাকে ধরে নিয়ে ফেরি, পরে আবার ধরতে গিয়ে ঝামেলা হবে। এখানে চলে আসো স্যার, সলিউশন ধরি বৃত্তটির সমীকরণ x² প্লাস 2x 2gx 2fy প্লাস c = 0। বৃত্তটি x অক্ষকে 2,0 ও -2,0 ও 2,0 এই দুইটা বিন্দুতে ছেদ করতেছে। আর তার তাহলে x অক্ষ হতে এখানে কি পাচ্ছি স্যার আমরা, x অক্ষ হতে ছেদাংশ ইকুয়াল টু কি আসবে স্যার, আমরা 2 মাইনাস প্লাস 2² প্লাস 0² যদি আমরা করি তাহলে আমরা কত পেয়ে যাই, 4 পেয়ে যাই, ঠিক কিনা? আমরা 4 পেয়ে যাই। অথবা এক অক্ষের উপর দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব হলো যে একটা থেকে একটা বিয়োগ করে দিলে হয়ে যায়, সেভাবেও তোমরা করতে পারো। তাহলে এখানে আমরা 4 পেলাম, এক অক্ষ হতে ছেদাংশ 4 পেলাম, এটার মানকে আমরা কি বলতে পারি, এটার মানকে আমরা বলতে পারি 2g² - c বলতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ করলে, জি স্যার বলেন, বুঝছেন? তো তাহলে এটা দিয়ে যদি আমরা করি, এটা দিয়ে আমরা কিন্তু একটা রিলেশন পেয়ে গেলাম। এখান থেকে আমরা c এর মানটা বের করে রাখলে আমাদের সুবিধা বেশি হয়। c এর মান তো হচ্ছে g² - 4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। কেন 2 নম্বর সমীকরণ দিচ্ছি, কারণ বৃত্তের সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো। 2 + 2 হোল স্কয়ার না তো, এটা 2 - 2, দুইটা বিন্দুর দূরত্ব নেই। কোন সূত্র? আরে দুই বিন্দুর মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি করছো না, দুই বিন্দুর মধ্যে দূরত্ব, ছেদাংশ তো তোমার এই দুইটা ছেদবিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছেদাংশ বা খণ্ডিতাংশ, ওটা করছি, বুঝছেন? কারণ আমার ছেদাংশ বের করতে হবে, এটাতে বললাম এই চ্যাপ্টারে স্থানাঙ্ক জ্যামিতির কাজ আমাদের করব, ক্লিয়ার? সো এখানে আমরা তারপর সূত্র বসিয়ে দিলাম, হোল স্কোয়ার y2 - y1 হোল স্কোয়ার, হ্যাঁ ওটা দিয়ে করছি, বুঝছি। তাহলে এরপর এটা করলাম, এরপর এখানে সূত্র বসিয়ে দিয়ে এটা বের করে ফেললাম। তারপরে ব্যাসার্ধ, আবার ব্যাসার্ধ সমান 5, তাহলে ব্যাসার্ধ মানে কি, √2 g² প্লাস f² - c ইকুয়াল কত, 5। ওকে, তাহলে এটা বসে ইয়া করে ফেলো স্যার,
25, এটাকে 3 নং সমীকরণ দাও। আবার তোমার এখানে অতিরিক্ত ডাটা দেওয়া আছে, তুমি ইচ্ছা মতো বসাইতে পারবা। 2,0 আর -2,0 যে কোনো একটা পয়েন্টকে আমরা এখানে ইউজ করব, যে কোনো একটা পয়েন্টেরকে আমরা ইউজ করব যে বৃত্তের উপরের বিন্দু হিসেবে ইউজ করব, বৃত্তের উপরের বিন্দু হিসেবে ইউজ করব। বৃত্তটি 2,0 বিন্দুগামী, বৃত্তটি 2,0 বিন্দুগামী। তাহলে তুমি যখন 2,0 এখানের উপরে বসিয়ে দিবা, তাহলে 2 স্কোয়ার প্লাস 0 প্লাস 2 দুগুণা 4g প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করে দেখো স্যার, আমরা যদি এটা বসাই 4g প্লাস 4 প্লাস c ইকুয়াল 0 এটা পাচ্ছি। এখন একটু খেয়াল করে দেখো, 1 নং থেকে যদি c এর মান এখানে এনে আমরা বসাই, অটোমেটিক অঙ্ক মিলে যাবে, অটোমেটিক। এটাকে আমরা 4 বলতেছি, তো 2 ও 4 হতে সিম্পলি উত্তর মিলে যাবে স্যার। মিলে গেলে ওখানে বসাইলে f বের হয়ে যাবে। আগে জি সি বের করে নিয়ে আসি। তাহলে 4g প্লাস 4 প্লাস c এর জায়গায় বসাই দিব g স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে 4 4 বিয়োগ হয়ে চলে গেছে, g স্কোয়ার প্লাস 4g ইকুয়াল 0। তাহলে g এর মান আইদার আসতেছে হচ্ছে তোমার কি, এটা আসে না স্যার, এটার মানে হলো g এর মান হয় 0 অথবা -4, g এর মান হয় 0 অথবা -4। বুঝি নাই? 0 আসতে পারে, আসতেই পারে। সব আগে ঠিকঠাক করছি কিনা দেখো। হ্যাঁ কি বলো? হ্যাঁ -4, তাহলে g ইকুয়াল টু 0 তো হইতে পারে। এই যে এই রাশিটা 0 তো 2 কারণে হতে পারে, এই রাশিটা 0 2 কারণে হতে পারে। এক্স্যাক্টলি, হয় এটা 0 নাহলে এটা 0। বুঝছেন? ভেরি গুড। এটা সবাই বুঝতে পারছো কিনা বলো? তাহলে জি এর মান একবার 0 আসছে, একবার -4 আসছে। কিন্তু -4 কি আমরা নিতে পারবো? -4 হ্যাঁ হ্যাঁ 0 থাকতে পারে তো। হ্যাঁ 0 কেন থাকবে না? 0 হতেই পারে, কেন্দ্রের স্থানাঙ্কে বুজকোটি 0 আসতেই পারে, তো আসতে পারে। কিন্তু এই সার্টেন অঙ্কটাতে না আমাদের ওই আসবে না, -4 আসার তো কথা না। আমি সেটা চিন্তা করতেছি -4 এর কন্ডিশনটা কোন জায়গায় অ্যাপ্লাই করব। সমস্যা নেই, এটা আমাদের কোনো প্রবলেম না। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে x অক্ষ হতে খণ্ডিতাংশ, এইটা ঠিকঠাক করছি কিনা একটু দেখো। হ্যাঁ 3 নম্বরে, তাহলে তখন জি স্কোয়ার এফ স্কোয়ার থাকে না? আগে সি বের করি না, সি কোথায় বের করছি?
আর এখানে বসাইলাম, তাহলে জি স্কোয়ার এফ স্কোয়ার দূরে থাকবে না, অটোমেটিক চলে যাবে। ও মাইনাস জি স্কোয়ার চলে যাবে। ও নাইস, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়, সেটাও হয়। তারপরে তো জি এর মানে আমাকে বসানোর জন্য এটা লাগবেই, এটা লাগবে, কিন্তু এইখান থেকে আমার কি চলে আসতেছে, এইখান থেকে আমাদের বুঝি নাই, এফ এর মান চলে আসবে তো, হ্যাঁ চলে আসবে, সমস্যা নেই। সি এর মানও বের করি আমরা, সমস্যা নেই। তাহলে ওইটাই করো। আমরা যদি 3 থেকে 2 বিয়োগ, মানে 3 থেকে 3 আর 2 যোগ করে দিব, 2 আর 3 যোগ করে দাও স্যার। ওইভাবে বলতে পারো, 2 3 যোগ করে দিলে হচ্ছে, তাহলে সি সি চলে যাবে স্যার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, রাখো না, 25 প্লাস জি স্কোয়ার মাইনাস 4, এফ স্কোয়ার ইকুয়াল টু আমার চলে আসতেছে হচ্ছে তোমার 21, এফ ইজ ইকুয়াল টু √21, এফ ইকুয়াল টু প্লাস মাইনাস √21, তাহলে তো হয়েছে এফ ইকুয়াল টু প্লাস মাইনাস √21। আমার জি এর মানও বের হয়ে চলে আসছে, 0 এবং -4 আসছে। তাইলে এবার জি এর মানটা এখানে বসে দিলে তো আমাদের বের হয়ে যাচ্ছে, হ্যাঁ সি এর মান বের যাচ্ছে। জি এর মান সি এর মান আসতেছে হচ্ছে আমার কোন জায়গা থেকে, 2 থেকে নিয়ে আসি স্যার। সি এর মান আসতেছে 0 স্কোয়ার হলে -4, আর জি ইকুয়াল টু 0 হলে সি ইকুয়াল টু -4। সি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 0 -4 বসাও, জি এর মান 4 4 16, 16 থেকে 4 গেলে হচ্ছে তোমার কত, 12। এখন কোনটার কি আছে, এটা তো একটা ঝামেলা, কারণ আমার এখানে আমি জানি যে জি এর মান -4টা হবে না, এটা কেমনে যে বাদ যাবে, এটা ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমার একটা জিনিস এই মুহূর্তে মাথায় আসতেছে না কেন, এটা একটা ঝামেলা। কেন কি আমরা এই যে -2 এটাতে বাদ দিছি, -4, তাহলে আমরা ছেদাংশের এটা করাতে কি আমাদের ঝামেলা হয়ে গেছে, ক্যালকুলেশন সহজ করতে গিয়েই করছি, কিন্তু ছেদাংশের এটা করার কারণে আমার -2 পয়েন্টটা আসে নাই। -2 পয়েন্টটা না আসাতে ঝামেলা হচ্ছে, আমাকে এখন সিদ্ধি পরীক্ষা করতে হচ্ছে। না না রাখো, হ্যাঁ -2 বিন্দুর জন্য বের করে নেই। এইখানে কাহিনী হচ্ছে কি, এই 20 বিন্দু দিয়ে যায়, এখানের মধ্যে এক্সট্রা সেট অফ চলে আসছে, বৃত্ত চলে আসছে। তো দেখো -20 বিন্দু দিয়ে যায়, 2 এককের এদিকের বৃত্তগুলোও চলে আসছে। এবার আমি তোমাদেরকে বলি, আমরা এই যে একটা ভুল করাতে জিনিসটা বুঝতে পারছি, শুদ্ধি পরীক্ষা করতে হবে আর কি। এখন আমাদের যে 4টে ইয়েতে আসছে, শুদ্ধি পরীক্ষা করতে হবে। দেখো স্যার, এই যে এখানে একটা সার্কেল চলে আসছে এরকম করে, এইখানে আরেকটা সার্কেল চলে আসছে, বুঝতে পারছো কথাটা আমার? এই দুইটা সার্কেলও চলে আসছে কেন, আমি একটা জেনারেল কি ইউজ করাতে, ইকুয়েশন ইউজ করাতে। কারণ এইখানেও দেখো, এইখানে যদি আমরা কথার কথা 4,0 এর জন্য সার্কেল পাবো না স্যার, তাহলে 4,0 এর জন্য তার জন্য একক 2 হবে, এই শর্তটা মানে 20 বিন্দু দিয়েও যায় সে, তারপরে হচ্ছে তার ব্যাসার্ধ 5 হতে পারে। তাহলে এখন 4টা সেটা দিয়ে চলে আসছে, কিন্তু এগুলো আমাকে এলিমিনেট করে দিতে হবে, ঠিক না স্যার? তাহলে সেটার জন্য আমার শুদ্ধি পরীক্ষা হচ্ছে -2,0। তো -2,0 দিয়ে এই জন্য, তাহলে এই প্রবলেমে তোমরা একটা জিনিস মাথায় রাখো, যেহেতু একবার ভুলটা করে ফেলছি আমরা, এই ভুল থেকে আমরা শিক্ষা নিই। সেটা হচ্ছে এই পয়েন্টে এই শর্ত দেখতে সহজ মনে হইলেও এই শর্তটা করলে আমাদের এক্সট্রা ইনফরমেশন চলে আসে, এইটা দিয়ে না করাটাই বেটার। তাহলে আমরা
করব কি দিয়ে? এটার পরিবর্তে আমরা করবো এই যে বিন্দুগামী সমীকরণ করছি না স্যার, বিন্দুগামী সমীকরণ করছি না, বিন্দুগামী সমীকরণ দিয়ে করলে বেটার। মানে একটা 2 0 বিন্দু দিয়ে আর একটা হচ্ছে বৃত্তটি কোথায়, আরেকটা হচ্ছে বৃত্তটি -2,0। এই দুটো সমীকরণ দিয়ে করলেই ভালো। এই দুটো সমীকরণ দিয়ে করলে তাহলে অ্যাটলিস্ট আমাদের জন্য কি থাকে, এখানেও 4 থাকে, 0 থাকে, মাইনাস কি হয়ে যায় 4g হয়ে যায়, প্লাস c হয়ে যায়। তাহলে ক্যালকুলেট করলে 4g -4 - c = 0 এটা হয়ে যাবে। বুঝতে পারছো স্যার আমাদের কথাটা? তাহলে তখন আমরা এই পোর্শনটা আর করব না, এই পোর্শনটা আমরা আর করব না। কেন এই পোর্শনটা করব না আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পারছি। সো এখানে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে জিনিসগুলো মাথায় ঢোকানোটা খুব বেশি জরুরি। ভুল করলে ভালো, আমরা চিন্তা করতে গিয়ে যদি ভুল করি তাহলে সেখান থেকে একটা আউটকাম চলে আসতেছে, কারণ এই শর্তটা আমাকে আরেকটু জেনারেলাইজড নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমারটা স্পেসিফিক 2 0 যেতে হবে, -2 যেতে হবে। কারণ এখানে অন্যান্য শর্তগুলো আমার সেন্টার যদি ফিক্স করে দিত, সেন্টার আমাকে ফিক্স করে দেয় নাই, তার মানে সেন্টার আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছি, ঠিক কি না? রেডিয়াস তো বাই জেনারেল সেন্স, রেডিয়াস যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় 5 রেডিয়াস হতে পারে। সো এইটাও জেনারেল একটা কন্ডিশন ছিল। তারপরে হচ্ছে তোমার শুধু 2 0 বললেও এই বিন্দুতে ফিক্স করতে গেলেও চারপাশ দিয়ে 4টা বৃত্ত চলে আসতে পারতো। তো এই ক্ষেত্রে আমরা শুধু 2 0 দিয়ে করে যদি এই খণ্ডিত অংশ দিয়ে করি 4টা বৃত্ত চলে আসতেছে, বাট আমার ডিজায়ার বৃত্ত হচ্ছে তোমার -2 দিয়ে, 2 0 দিয়ে। সো আমরা সেইভাবে যদি করে যাই, এভাবে করলে সলভ সহজ হইলেও লাস্ট থেকে একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে যে -2 0 থেকে কোন বৃত্তগুলো যাচ্ছে। 4টা বৃত্তের সমীকরণ আসছে না আমাদের? এফ এর তো 2টা মান, এফ এর 2টা মান, জিসি এরও 2টা কন্ডিশন পাইতাম। এফ এর 2টা মান 2 জায়গায় ইউজ হইতো, এফ এর 2টা মান 2 জায়গায় ইউজ হইতো, কারণ এফ জেনারেল কন্ডিশন। তোমরা ক্যালকুলেশন থেকে সলভ করছে, এফ এর 2টাই পাচ্ছ না, যে কোনো জি এর মান বসার জন্য এফ ওই 2টাই পাবা। সো তাহলে এফ এর 2টা মান, সেই সাথে একটা সেট অফ জিসি আর একটা সেট অফ জিসি, তাহলে একটা সেট অফ জিসি থেকে 2টা ইকুয়েশন এফ, 2টা এফ এর জন্য, আরেকটা সেট অফ জিসি থেকে আরো 2টা এফ এর জন্য আরো 2টা ইকুয়েশন পাইতা, তো মোট 4টা ইকুয়েশন পাইতা। এর মধ্যে শুদ্ধি পরীক্ষা করলে -2 0 তে 2টা পাস করতো, 2টা না, জি এর মান 4টা পাবা না, জি এর মান 2টাই, সি এর মানও 2টাই। একটা জি এর জন্য স্পেসিফিক সি আছে, আরেকটা জি এর জন্য আরেকটা স্পেসিফিক সি আছে, ওইটা একটা সেট, নিচে আরেকটা সেট, আর এফ এর 2টা মান আছে। সো 2 × 2, এই 2 সেটের সঙ্গে 2টা এফ এর মান 2 × 2 4টা ইকুয়েশন পাবো মোট। এই 4টা ইকুয়েশন থেকে 2টা পাস করবে, 2টা ফেল করবে শুদ্ধি পরীক্ষা করলে। তো ওইটাতে আমরা যাব না। আমরা তাহলে এই অংশটা বুঝতে পারলাম কি, এই অংশটা ওমিট করাটাই ভালো, এই অংশটা আমরা না করাটাই ভালো যদি এরকম স্পেসিফিক বিন্দু করে দেয়। আর ব্যাসার্ধ এবং হচ্ছে তোমার কি ব্যাসার্ধ যদি তোমাকে কি দেওয়া থাকে স্পেসিফিকভাবে, তোমার একটা শুধু ব্যাসার্ধ দিয়ে দেয়, সেন্টারটাকে ফিক্স করে না দেয়। বুঝতে পারছো বিষয়টা আমাদের? তাহলে এখানে তাহলে এটাকে আমরা 2 নং ইকুয়েশন বলে ফেলি, এটাকে তাহলে আমরা 3 নং ইকুয়েশন বলে ফেলি। তাহলে আমাকে এই -2 3 দিয়ে করলে, -2 0 দিয়ে করলে জিনিসটা সহজ হচ্ছে। এবার এই দুইটাকে যদি আমরা সলভ করি তাহলে অটোমেটিক জি, এমনি তো বোঝা যাচ্ছে কি তোমার 3 এবং 4 থেকে যদি আমরা সলভ করি, 3 ও 4 হতে আমরা পাই যে জি = কি 0, অটোমেটিক পাচ্ছি, দুইটাকে যোগ করে জি = 0 হয়ে যায়। জি যদি আমাদের 0 হয়, জি যদি আমাদের 0 হয় তাহলে আমাদের কি 0, জি যদি আমাদের 0 হয় তাহলে আমাদের এফ এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে। জি এর মান 0 হলে আমরা যে কোনো একটা থেকে বসাই, যেমন 3 নং সমীকরণে বসাই দাও, জি এর মান 0 বসাই দিয়ে সি = -4 আসে 3। হ্যাঁ, জি এর মান 0, 0 কেন? 3 আর 4 যোগ করে দাও, এই যে 3 আর 4 যোগ করে দাও, 3 + 4 করো, তাহলে -4 + 4 + c - c চলে যাবে, তাহলে 8g = 0, তাহলে g = 0। এটা করলে আমরা g = 0 পেয়ে যাচ্ছি, আর 3 এর মধ্যে জি এর মান বসাই দিয়ে সি এর মান -4 পাচ্ছি। এগুলাকে যখন আমরা 2 নং এ বসিয়ে দিব, 2 নং এ বসিয়ে দিলে স্যার 0² + f² -a +4 = 25, তাহলে f = আমার কত আসছে +√21 চলে আসছে। তাহলে জি এফ এর 2টা মান, জি এর আর সি এর মানও তুমি পেয়ে গেছো। তাহলে বৃত্তটির সমীকরণ
সুতরাং বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx এর জন্য তো জি শূন্য চলে আসছে, f এর জায়গায় কি আসছে প্লাস মাইনাস আসবে 2 × √21 y আসবে, তারপরে -4 = 0, এটা চলে আসছে দুইটা বৃত্ত। আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি, এইটা বেসিক্যালি আমার এই অংশটা শুরুর দিকে যখন করছিলাম তখন মনে থাকতো, এই অংশটা না আমি মাঝে মাঝে প্রায় ভুল করে ফেলি। কেন করি? কারণ আমরা অ্যাডমিশনের যখন পড়াই ফেলি, অ্যাডমিশনে যখন করি বা নর্মালি জেনারেল কেসে এই প্রবলেমটা যখন সলভ করতে নিই তখন আরেকটা চিত্রের মাধ্যমে একটা সলভ প্রসেস আছে। সেটা কেমন দেখো স্যার, সেটা হচ্ছে এরকম, এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে, দেখো স্যার ভালো মতো খেয়াল করো, -2, 0 না, আর এটা হচ্ছে তোমার 2, 0, এই হলো আমাদের সার্কেল। ওকে, তো এটা আমাদের সেন্টার, আমরা এইভাবে করে চিন্তা করি। এখানে আমরা এগুলাকে অ্যাড করে দিই, বুঝছো, এগুলাকে অ্যাড করে দিই, অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে বের করি আর কি স্যার। সবার প্রথমে একটা জিনিস দেখি হচ্ছে স্যার, আমরা যদি সেন্টার থেকে, শোনো, আমরা যদি সেন্টার থেকে এটার উপরে পারপেন্ডিকুলার আঁকি তাহলে ইকুয়াল ডিভাইড হবে, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে? এদের মিড পয়েন্ট হবে, এদের কি হবে? মিড পয়েন্ট হবে। তাহলে এদের যদি মিড পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে তোমার কত? 0, 0। বুঝতে পারছো নাকি বোঝা যাচ্ছে না? বড় করে আঁকবো, বড় করে আঁকি, আমি এই সার্কেলটাকে একদম বড় করে আঁকি। দেখো এটাকে হাতে হাতে সলভ করলে বা চিত্রের মাধ্যমে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে করলে খুব সিম্পলি করে ফেলা যায়। তো এইটা আমাদের কি ছিল? -2, 0, এটা 2, 0। তাহলে তাদের এখানে যে আমরা পারপেন্ডিকুলারটা আঁকবো, এই পারপেন্ডিকুলারটার আমরা জানি সেন্টার থেকে পারপেন্ডিকুলারটা সবসময় কি হয়? সেন্টার থেকে পারপেন্ডিকুলারটা হচ্ছে তোমার মিড পয়েন্ট হয়। সেন্টার থেকে পারপেন্ডিকুলার রাখলে কোনো একটা জের উপরে, ঠিক আছে, সো কোনো একটা কর্ডের উপরে যদি আমরা সেন্টার থেকে পারপেন্ডিকুলার রাখি সেটা কি হয়ে যায়? সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে সমান দুই ভাগে বিভক্ত হলে এটা আমার মিড পয়েন্টটা কী হবে? -2, 0 আর 2, 0 মিড পয়েন্টটা 0, 0 হয় না স্যার? 0, 0 হয়। তাহলে এটা যদি 0, 0 হয় তাহলে আমরা এখান থেকে এইটা পারপেন্ডিকুলার, সেন্টার থেকে পারপেন্ডিকুলার, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে সেন্টার থেকে পারপেন্ডিকুলার যদি 0, 0 হয় তাহলে সেন্টারে ডেফিনেটলি আমার জিটা 0 হবে, ঠিক কি না? কারণ একই লাইন ওয়াই অ্যাক্সিসের মধ্যে পড়ে গেছে, তাহলে সেটা হলে আমার শুধুমাত্র এখানে কে বের করতে হবে, আর কিচ্ছু লাগবে। এখানে আমার কি লাগবে? শুধুমাত্র কেটা বের করা লাগে। দেখো স্যার, তাহলে কে যদি বের করা লাগে, এই রেডিয়াসটা আমরা জানি এটা আমাদের কত? 5, আর এই ডিস্টেন্সটা আমরা কত জানি? কে। এই ডিস্টেন্সটা কত? কে। তারপরে এবার আমরা এদিকের ডিস্টেন্সটা জানি, সেটা কত? 2, ঠিক আছে স্যার? না, লেংথ টু 2। সো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কে বের করতে পারি না স্যার? কে ইকুয়াল টু কি আসবে? কে ইকুয়াল টু, মানে আমরা এখান থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে এইটাতেও কিংবা এটাতেও তুমি চিন্তা করো, যে কোনো এক পাশ থেকে চিন্তা করলে হবে। তুমি যদি মনে করো যে না স্যার এই পাশ থেকে চিন্তা করবো, এই পাশ থেকেও চিন্তা করতে পারবা, যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে তুমি চিন্তা করো, তাহলে আমাদের কে ইকুয়াল টু আসবে হচ্ছে কি √5² - 2²। তাহলে কত আসে? 21। এবার চিন্তা করে দেখো, সেম সার্কেল আমরা বলছিলাম কি আঁকার সময় নিচেও একটা পসিবল না স্যার? তাহলে আমরা এই সার্কেলের ইয়াটাকে এদিকে প্লাস বলতে পারি, এই পাশে আবার 0, কেও একটা চিন্তা করা যায়, তাহলে আরেকটা -কে, তার মানে +- কে এর ভ্যালু আমরা কত পেলাম? 21 পেলাম। দেখো সেম সার্কেল এদিকেও পসিবল। বোর্ডে করে দিলে নাম্বার দিবে না, অ্যাডমিশন করলে নাম্বার দিবে, ঠিক আছে? তোমরা এগুলোকে ডিফাইন করে অ্যাডমিশনে করে নাম্বার দিয়ে দিবে। তাহলে এখানে সেম সার্কেল তুমি কি পাচ্ছ? এই যে এখানে সেন্টার কত পাচ্ছ? এখানে সেন্টার একটা পাচ্ছ না স্যার?
এখানে সেন্টারটা কত পাচ্ছ 0, - k এর জন্য পাচ্ছ, নিচের দিকে k ডিস্টেন্সের জন্য। এখানেও তুমি কি করলা, এখানেও তুমি ট্রায়াঙ্গেল আঁকলা, সেম স্টাইলে ট্রায়াঙ্গেল পাবা। তো তুমি এগুলো সলভ করলে কি পেয়ে যাবা, সলভ করলে +- k যে কোনো এক পাশ থেকে করো, এই ট্রায়াঙ্গেল নিয়ে করো কিংবা এই ট্রায়াঙ্গেল নিয়ে করো, যে কোনো এক পাশ থেকে করো, যেটা ভ্যালু আসবে এই দিকেরটা প্লাস আসবে, নিচেরটা মাইনাস আসবে, আর কিচ্ছু না স্যার। 5² - কত 2², তাইলে আসছে হচ্ছে তোমার 21² তাহলে +- k এর ভ্যালু। সুতরাং k এর ভ্যালু আমার কি আসছে, k এর ভ্যালু আসছে হচ্ছে +- 21। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? তো এই প্রবলেমটা খুব ইজিলি সলভেবল, কিন্তু আমরা ভেঙে চুরি করতে গেলে অনেক লম্বা হয় আর কি। এটা অনলি ফর অ্যাডমিশন, লজিক দিয়ে সলভ করছি। উপরের লাইনগুলো একটু তোমাকে লিখে বলতে হবে, আমি যে কথাগুলো বলছি 2-1টা লাইন বলতে হবে যে তোমার যেহেতু কেন্দ্র সেন্টার থেকে এটার ইয়েটা কী হবে, আমরা যদি পারপেন্ডিকুলার রাখি সেই পয়েন্টটা এদের মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দুটা 0, 0, মধ্যবিন্দু যদি 0, 0 হয়, এই পারপেন্ডিকুলার লাইন যদি হয় তাহলে এটা y অক্ষের উপরে, সেন্টার y অক্ষের উপর অবস্থিত, সেটা বলে দিতে পারবো। তা কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, এখানে বলতে হবে কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিতে পারবো 0, k ধরে নিয়ে তারপর অঙ্কটা কাজ করছি। তারপর এখানে ট্রায়াঙ্গেল আসছে, এটা আমাদের ও পয়েন্ট, এখানে ধর আমরা এ দিব, এখানে আমরা বি দিব, তারপর এখানে এই জায়গায় যেটা আমাদের সেন্টার থেকে আসছে সেই পয়েন্টটাকে আমরা ধরো যে সি দিব। তো তখন ত্রিভুজ এটা হচ্ছে কি ও এ সি এ, সেভাবে করে ফেলবে। বুঝতে পারছো নাকি পারো নাই? তা আমাদের আসলে একটু টেকনিক্যালি করতে পারলে চ্যাপ্টারের অঙ্কগুলোকে সহজে করে ফেলা যায়। তোমাদের তো বলছি এই চ্যাপ্টারে অ্যাডমিশনের জন্য আরেকভাবে দেখাবো, অ্যাডমিশনের জন্য প্রবলেমগুলো অনেক সহজ হয়ে যায়। কেমন? তাহলে ঠিক আছে, ম্যাথ আজকে এতটুকু থাকুক। ঠিক আছে স্যার, এই কয়েকটা প্রবলেম একটু ভালো মতো বাসায় দেখবা, সলভগুলো কোনটা কীভাবে হয়েছে একটু ভালো মতো খেয়াল করবা। ঠিক আছে, নেক্সট দিন আমরা 8 থেকে করব। 8 থেকে আর খুব একটা বেশি প্রবলেম হবে না, 2-3 ক্লাসে শেষ করে ফেলা যাবে এটা।